তো আজকে আমরা পড়তে চলেছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে প্রাণীকুলের বিভিন্ন সদস্যদের যে পদ্ধতি সাহায্যে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। সোজা অর্থ হলো শ্রেণীবিন্যাস হলো প্রাণীদের মিল, সাদৃশ্য ও অমিল বৈসাদৃশ্য দেখে তাদের আলাদা আলাদা দলে ভাগ করার পদ্ধতি। আরও সহজ করে, যে পদ্ধতিতে প্রাণীদের একই রকম বৈশিষ্ট্য থাকলে এক দলে এবং ভিন্ন বৈশিষ্ট্য থাকলে অন্য দলে রাখা হয় তাকে শ্রেণীবিন্যাস বলে। অর্থাৎ যেমন গরু, ছাগল, মুরগি, কবুতর বা পায়রা ইত্যাদি প্রাণী, তারা আলাদা আলাদা, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা গুণ আছে, সেই জন্য তাদেরকে আলাদাভাবে রাখা হয়। মনে রাখার জন্য সহজ লাইন: মিল অমিল দেখে প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করাকেই শ্রেণীবিন্যাস বলা হয়। এটি পরীক্ষার লেখার জন্য সহজ ও গ্রহণযোগ্য, কিন্তু বইয়ের যেটা লেখা আছে সেইটা যদি লেখা হয় তাহলে মার্কসটা খুব ভালো ওঠে। বইয়ে আছে প্রাণী জগতের বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে প্রাণীকুলের বিভিন্ন সদস্যের যে পদ্ধতির সাহায্যে ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। উদাহরণসহ বোঝানো অবশ্যই। ধরো তোমার কাছে 5টি প্রাণী আছে: গরু, ছাগল, বাঘ, পায়রা, মাছ ইত্যাদি। এই আমরা তাদের বৈশিষ্ট্য ভাগ করি। গরু ও ছাগল 4 পা আছে, বাচ্চা জন্ম দেয়, দুধ খাওয়ায়, এক দলে। আর বাঘ 4 পা আছে, বাচ্চা জন্ম দেয়, মাংসাশী, স্তন্যপায়ী, দলে থাকবে। মানে এরও যা বৈশিষ্ট্য ওরও তা বৈশিষ্ট্য আছে। কবুতর ডানা আছে, পালক আছে, ডিম পাড়ে ও পাখির দলে। আর মাছ পানিতে থাকে, উল্কার সাহায্যে শ্বাস নেয়, মাছের দলে। অর্থাৎ যেসব প্রাণীর বৈশিষ্ট্য একই রকম তাদের এক দলে রাখা হয়, আর যাদের বৈশিষ্ট্য আলাদা তাদের অন্য দলে রাখা হয়। এইভাবে প্রাণীদের ভাগ করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে কয়েকটি সংজ্ঞা ও এই শ্রেণীবিন্যাসকে প্রায় 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্যাক্সোনমি, আরেকটা হচ্ছে ট্যাক্সন, আরেকটা হচ্ছে ক্যাটেগরি। ট্যাক্সোনমি এই শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়, যথা ট্যাক্সো এবং নোমিস। ট্যাক্সো শব্দের অর্থ হলো অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বিন্যাস, এবং নোমিস শব্দের অর্থ হলো ল অর্থাৎ রীতি। বিজ্ঞানের যে শাখায় প্রাণী ও উদ্ভিদের শ্রেণীবিন্যাসের রীতিনীতি ও তার প্রয়োগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় ট্যাক্সোনমি। অর্থাৎ এখানে ট্যাক্সোনমি হলো এই শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়, যথা ট্যাক্সো এবং নমি। ট্যাক্সো শব্দের অর্থ হলো অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বিন্যাস, এবং নর্মস শব্দের অর্থ হলো ল অর্থাৎ রীতি। তাহলে বলা যায় যে বিজ্ঞানের যে শাখায় প্রাণী ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস, রীতিনীতি এবং তার প্রয়োগ ইত্যাদি সম্পর্কে আলোচিত হয় তাকেই ট্যাক্সোনমি বলা হয়ে থাকে। সহজ ভাষায় প্রাণী বা উদ্ভিদের শনাক্ত করা, তাদের নাম দেওয়া এবং বিভিন্ন দলে ভাগ করার বিজ্ঞানকে ট্যাক্সোনমি বলে। আরও সহজ করে ধরো তুমি একটি নতুন প্রাণী দেখলে, তখন বিজ্ঞানীরা এটি কী প্রাণী চিনবেন, এর একটি বৈজ্ঞানিক নাম দেবেন, তারপর উপযুক্ত দলে রাখবেন। এই 3টি কাজকেই ট্যাক্সোনমির অন্তর্ভুক্ত। পরীক্ষার জন্য সহজ সংজ্ঞা: জীবনের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসের বিজ্ঞানকে ট্যাক্সোনমি বলে। মনে রাখা সহজ ট্রিক: ট্যাক্সোনমি চিনে নাও, নাম দাও ও দলে ভাগ করে নাও। অবশ্যই এবার একদম গল্পের মতো বুঝি। ধরো তোমার ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে। নতুন একজন শিক্ষক এলেন, তিনি কাউকে চেনেন না। তখন তিনি কি করবেন? প্রথমে চিনবেন কে কোন ছাত্র বা ছাত্রী, শনাক্তকরণ, তারপর নাম জানবেন কার নাম কি, নামকরণ, তারপর কাজ করবেন ছেলে এদিকে মেয়ে এদিকে ও রোল নম্বর অনুযায়ী আলাদা করবেন।
প্রাণী ও প্রাণীদের উদ্ভিদের ক্ষেত্রে বিজ্ঞানীরাও ঠিক এই কাজটাই করেন। যেমন একটি প্রাণী পেলেন, তিনি দেখলেন এটা কি মাছ নাকি পাখি নাকি স্তন্যপায়ী প্রাণী, তারপর সেই প্রাণীর একটি বৈজ্ঞানিক নাম দিলেন এবং সঠিক দলে রাখলেন। এর পুরো কাজকে একসঙ্গে বলা হয় ট্যাক্সোনমি। এক লাইন মনে রাখলে হয়ে যাবে, জীবনকে চিনে নাম দিয়ে সঠিক দলে রাখার বিজ্ঞানই হলো ট্যাক্সোনমি। একটি ছোট পার্থক্য মনে রাখো, শ্রেণীবিন্যাস শুধু বিভিন্ন দলের ভাগ করা, আর শনাক্ত করা, নাম দেওয়া আর দলে ভাগ করা। তাই বলা হয় প্রাণীবিন্যাস ট্যাক্সোনমির একটি অংশ। এবারে হচ্ছে ট্যাক্সন। বিন্যাস বিধিতে শ্রেণীগত অবস্থান নির্ধারণ করার জন্য কোনো গোষ্ঠীর হায়ারআর্কি গঠনের একটি একককে ট্যাক্সন বলে। একটি একককে ট্যাক্সন বলে। ট্যাক্সন বিন্যাস বিধিতে শ্রেণীগত অবস্থান নির্ধারণ করার জন্য কোনো প্রাণীগোষ্ঠীর হায়ারআর্কি গঠনের একটি একককে ট্যাক্সন বলা হয়। বিন্যাস বিধিতে শ্রেণীগত অবস্থান নির্ধারণ করার জন্য কোনো প্রাণীগোষ্ঠীর হায়ারার্কি গঠনের একটি একককে ট্যাক্সন বলে। এবার সহজ ভাষায় ধরো একটি স্কুল আছে, ওই স্কুলের মধ্যে 11 সমান সেকশন এ, রোল নম্বরে এরকমভাবে আছে। এগুলো একটার ভেতরে আরেকটা, অর্থাৎ বড় থেকে ছোট করে সাজানো রয়েছে। প্রাণীদের ক্ষেত্রেও ঠিক একই রকম। যেমন প্রাণীজগৎ সব থেকে বড়, পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার, গণ, প্রজাতি সব থেকে ছোট। এই প্রতিটি ধাপ প্রাণীজগতের পর্ব, বিন্যাস, বর্ণ একটি ট্যাক্সন। খুব সহজ করে মনে রাখলে, ট্যাক্সন মানে হলো শ্রেণীবিন্যাসের একটি ধাপ বা দল। পরীক্ষার জন্য সহজ সংজ্ঞা: শ্রেণীবিন্যাসে জীবের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত প্রতিটি ধাপ বা দলকে ট্যাক্সন বলে। শ্রেণীবিন্যাসে জীবের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত প্রতিটি ধাপ বা দলকে ট্যাক্সন বলে। মনে রাখার ট্রিক্স: ট্যাক্সন, দল, গ্রুপ। যেমন স্তন্যপায়ী একটি ট্যাক্সন, মাছ একটি ট্যাক্সন, পাখি একটি ট্যাক্সন। এইভাবে এই ট্যাক্সন আর কঠিন লাগবে না। এবারে আমরা পড়ব ক্যাটাগরি। ক্যাটাগরি শ্রেণীবিন্যাসের যে নির্দিষ্ট ধাপে বিভিন্ন গোষ্ঠীর জীব অবস্থান করে তাকে ক্যাটাগরি বলে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপে বড় ছোট বিভিন্ন ক্যাটাগরি বর্তমান, যেমন পর্ব, শ্রেণী, তারপর হচ্ছে ম্যামালিয়া থেকে শ্রেণী শব্দটি একটি ক্যাটাগরি এবং ম্যামালিয়া শব্দটি একটি ট্যাক্সন। ক্যাটাগরি অর্থাৎ শ্রেণীবিন্যাসের যে নির্দিষ্ট ধাপে বিভিন্ন গোষ্ঠীর জীব অবস্থান করে তাকে ক্যাটাগরি বলে। সহজ ভাষায় ধরো একটি বাড়ি বানাতে অনেক তলা আছে, 1 তলা, 2 তলা ও 3 তলা। এখানে তলা হলো একটি ধাপ। প্রাণীদের শ্রেণীবিন্যাসের এমন অনেক ধাপ আছে, যেমন জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার, গণ, প্রজাতি। এই প্রতিটি ধাপের নামই হলো ক্যাটাগরি। এবার বইয়ের শেষ লাইনটি বুঝি। শ্রেণী শব্দটি একটি ক্যাটাগরি, অর্থাৎ ম্যামালিয়া শব্দটি একটি ট্যাক্সন। এর মানে কি? শ্রেণী হলো একটি ধাপের নাম, তাই এটি ক্যাটাগরি। ম্যামালিয়া হলো সেই ধাপ থাকা একটি নির্দিষ্ট দল স্তন্যপায়ী প্রাণী, তাই এটি ট্যাক্সন। একটি সহজ উদাহরণ ধরো, স্কুলের ক্লাসে ক্যাটাগরি ধাপ ও ক্লাস 11 ট্যাক্সন নির্দিষ্ট দল। ঠিক তেমনই শ্রেণী ক্যাটাগরি, ম্যামালিয়া স্তন্যপায়ী ট্যাক্সন। মনে রাখার ট্রিক: ক্যাটাগরি ধাপের নাম আর ট্যাক্সন সেই ধাপ থাকা নির্দিষ্ট দল। ক্যাটাগরি হলো ধাপের নাম আর ট্যাক্সন সেই ধাপ থাকা নির্দিষ্ট দল। এই তিনটের পার্থক্য হলো: সহজ অর্থ শ্রেণীবিন্যাস, দলে ভাগ করে নেওয়া। ট্যাক্সোনমি চেনা, নাম দেওয়া ও দলে ভাগ করে নেওয়া। আর সব ছাত্রছাত্রীর ক্লাস অনুযায়ী ভাগ করা, যেমন 9, 10, 11 রোল। আর ট্যাক্সোনমি চেনা, নাম দেওয়া, দলে ভাগ করে নেওয়া হয়ে গেছে। তাহলে এবারে হবে ক্যাটাগরি। ভাগ করার ধাপ, ক্লাসে সেকশন, রোল এগুলো ধাপ, ভাগ করার ধাপ। ট্যাক্সন সেই ধাপ থাকা একটি নির্দিষ্ট দল। ক্লাস 11 বা সেকশন এ একটি নির্দিষ্ট দল। এবার প্রাণীর উদাহরণ ধরো, গরু। ট্যাক্সোনমি বিজ্ঞানী বুঝে এটি গরু এর নাম দিলেন, তারপর শ্রেণীবিন্যাস করলেন। আর শ্রেণীবিভাগ: গরুকে স্তন্যপায়ী দলে রাখা হলো। আর ক্যাটাগরি শ্রেণী একটি ধাপ, আর ট্যাক্সন স্তন্যপায়ী হলো সেই ধাপের একটি নির্দিষ্ট দল। মনে রাখার
সবচেয়ে সহজ ট্রিক, ট্যাক্সোনমি কীভাবে কাজ করতে হবে, শ্রেণীবিন্যাস, দলে ভাগ করা, ক্যাটাগরি ভাগ করার ধাপ, আর ট্যাক্সন সেই ধাপে থাকা নির্দিষ্ট দল। ক্যাটাগরি হলো ধাপের নাম আর ট্যাক্সন হলো সেই ধাপে থাকা দলের নাম। এবার আমরা পড়ব প্রাণীজগৎ, অর্থাৎ নিচের প্রাণীজগতের শ্রেণীবিন্যাসটি ছকের সাহায্যে দেখানো হলো। প্রাণীজগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উপজগতের মধ্যে প্রোটোজোয়া আর মেটাজোয়া বহুকোষী, আর প্যারাজোয়া প্রাণীজগৎকে তাহলে ভাগ করা হয়েছে প্রোটোজোয়া এককোষী ও মেটাজোয়া বহুকোষী। এবারে আমরা প্রথমে বুঝবো প্রাণীজগতের এই দুটি ভাগকে। প্রথমে প্রোটোজোয়া এককোষী প্রাণী, সহজ ভাষায় যেসব প্রাণী শরীর মাত্র একটি কোষ দিয়ে তৈরি তাদেরকে প্রোটোজোয়া বলে। উদাহরণ অ্যামিবা বা প্যারামেসিয়াম এককোষী প্রাণী। মনে রাখার ট্রিক, প্রোটোজোয়া একটি কোষ, ছোট প্রাণী, আর মেটাজোয়া বহুকোষী প্রাণী। সহজ ভাষায় যেসব প্রাণীর শরীরে অনেকগুলো কোষ দিয়ে তৈরি তাদের মেটাজোয়া বলে, যেমন মাছ, ব্যাঙ, পাখি, গরু, মানুষ। মনে রাখার ট্রিক, মেটাজোয়া অনেক কোষ, বড় প্রাণী। দুটির পার্থক্য, প্রোটোজোয়া আর মেটাজোয়া এককোষী প্রাণী দিয়ে তৈরি আর অনেক কোষ দিয়ে তৈরি। আকারে খুব ছোট, আকারে বড়। উদাহরণ অ্যামিবা, আর উদাহরণ মাছ, গরু, ছাগল। খুব সহজ উদাহরণ, ধরো একটি ইট দিয়ে একটি ছোট জিনিস বানানো হলো, এটা প্রোটোজোয়া একটি কোষ। আর হাজার হাজার ইট দিয়ে একটি বাড়ি বানানো হলো, এটি মেটাজোয়া বা অনেকগুলি কোষ। পরীক্ষার জন্য এক লাইন, প্রোটোজোয়ায় যেসব প্রাণী দেখে একটি কোষ দিয়ে গঠিত তাদের প্রোটোজোয়া, আর মেটাজোয়া যেসব প্রাণীর দেহে অনেক কোষ দিয়ে গঠিত তাদের মেটাজোয়া বলে। প্রোটো এক মানে প্রোটোজোয়া এককোষী, আর মেনি অনেক, মেটাজোয়া মানে বহুকোষী। এবার মেটাজোয়া বহুকোষীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্যারাজোয়া কলাতন্ত্রবিহীন পর্ব পরিফেরা, আর একটা হচ্ছে অ্যান্টেরোজোয়া কলাতন্ত্রযুক্ত। মেটাজোয়ার তাহলে দুটি ভাগ কী কী হচ্ছে, প্যারাজোয়া ও অ্যান্টেরোজোয়া। মনে রাখতে হবে লাস্টে জয়া শব্দটি আছে, তাই আমাদের এইভাবে মনে রাখলেও হবে, প্যারা এবং অ্যান্টেরিও। মেটাজোয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে, প্যারাজোয়া এবং অ্যান্টেরোজোয়া। প্যারাজোয়া তাহলে সহজ ভাষায় যেসব প্রাণীর দেহ ভেতরের ফাঁপা খাদ্যগহ্বর অন্ত্র থাকে তাদের প্যারাজোয়া বলে। উদাহরণ স্পঞ্জ। মনে রাখো, প্যারাজোয়া প্যারাজোয়ার অন্ত্র নেই। অ্যান্টেরোজোয়া কাকে বলে, সহজ ভাষায় যেসব প্রাণীর দেহে খাদ্য গ্রহণের জন্য ভিতরের অন্ত্র ও খাদ্যগহ্বর থাকে এদের অ্যান্টেরোজোয়া বলে। উদাহরণ হাইড্রা, জেলিফিশ, মাছ, ব্যাঙ, পাখি, মানুষ। মনে রাখো, অ্যান্টেরোজোয়ার অন্ত্র আছে। সহজ পার্থক্য, প্যারাজোয়া অন্ত্র বা খাদ্যগহ্বর নেই, আর অ্যান্টেরোজোয়া অন্ত্র বা খাদ্যগহ্বর আছে। উদাহরণ স্পঞ্জ বা উদাহরণ হাইড্রা, মাছ, মানুষ। মনে রাখা সহজ ট্রিক, প্যারাজোয়ার অন্ত্র নেই স্পঞ্জ, আর অ্যান্টেরোজোয়ার অন্ত্র আছে বাকি অধিকাংশ প্রাণী। একটা কথা কিন্তু, বইয়ের অ্যান্টেরোজোয়ার বদলে ইমেরোজোয়া নামও ব্যবহার করা হয়, তবে তোমার বইয়ের যে নামটি পরীক্ষায় সেটিই লিখবে, ইউমেটাজোয়া। স্পঞ্জ কাকে বলে, সহজ ভাষায় স্পঞ্জ হলো এমন একটি খুব সরল প্রাণী যার সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে পানি ঢুকে আর সেই জলের সঙ্গে খাবার ও অক্সিজেন শরীরে প্রবেশ করে। পরীক্ষার জন্য সহজ সংজ্ঞা, যে সকল প্রাণীর দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তাদেরকে স্পঞ্জ বা পরিষেবা বলে। সাইকন, তারপর স্পিজেলা, ইউস্পঞ্জিয়া। মনে রাখা সহজটি, স্পঞ্জের গায়ে অনেক ছিদ্র থাকে। স্পঞ্জ ছিদ্রযুক্ত প্রাণী, আর পরিফেরা শব্দের অর্থও হলো ছিদ্র বহনকারী, প্যারাজোয়া মানে ছিদ্রযুক্ত প্রাণী, যেসব প্রাণীর গায়ে ছিদ্র থাকে, যেমন স্পঞ্জ। অন্ত্র হলো শরীরের এমন একটি অঙ্গ যেখানে খাবার হজম হয় এবং খাবার থেকে পুষ্টি শরীরে শোষিত হয়। সহজ ভাষায় খাবার হজম করার নলি। উদাহরণ, তুমি ধরো ভাত খেলেও মুখ, খাদ্যনালী, পাকস্থলী, অন্ত্রে খাবার
আরও হজম হয় এবং শরীর দরকারি পুষ্টি গ্রহণ করে। প্রাণীবিজ্ঞান অন্ত্র বলতে কী বোঝায়? অনেক প্রাণীর দেহের ভিতরের একটি খাদ্য গহ্বর বা অন্ত্র থাকে, সেখানে খাবার যায় ও হজম হয়। স্পঞ্জ প্রকৃত অস্ত্র নেয়। মাছ, ব্যাঙ, মানুষ অস্ত্র আছে ও মনে রাখার ট্রিক। অস্ত্র খাবার হজম করার জায়গা। যে প্রাণীর দেহে খাদ্য হজম করার জন্য অন্ত্র বা খাদ্য গহ্বর থাকে তাদের এন্টেরোজয়া বলে। এন্টেরো শব্দের অর্থ হলো অন্ত্র, অর্থাৎ খাওয়ার জন্য তাদের একটি নির্দিষ্ট নালী থাকে। তাই যাদের শরীরে অন্ত্র আছে তারা এন্টেরোজয়া। উদাহরণ: হাইড্রা, জেলিফিশ, কেঁচো, মাছ, ব্যাঙ, পাখি, মানুষ। মনে রাখার সহজ ট্রিক: এন্টেরোজয়ার অন্ত্র আছে আর প্যারাজয়ার অন্ত্র নেই। যেমন স্পঞ্জ, প্যারাজয়ার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। পরিফেরার অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। আর এন্টেরোজয়ার মানে হচ্ছে অন্ত্র, অর্থাৎ এন্টেরোজয়া খাদ্য গ্রহণ করার জন্য একটি বিশেষ অন্ত্র, অর্থাৎ একটি হজম করার খাদ্য গহ্বর থাকে। যেসব প্রাণীর দেহে খাদ্য হজমের জন্য অন্ত্র বা খাদ্য গহ্বর থাকে তাদের এন্টেরোজয়া বলে। এবারে আমরা এন্টেরোজয়া কলাতন্ত্রযুক্তকে দুটি ভাগে ভাগ করব: ডিপ্লোব্লাস্টিকা আর একটা হচ্ছে টিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকা ও টিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকার পর্ব হচ্ছে নিডারিয়া 1 আর টিনোফেরা। আর ডিপ্লোব্লাস্টিকা হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট। এই দুটো এবার আমরা বুঝব। সহজ ভাষায় যেসব প্রাণীর ভ্রূণে মাত্র দুটি কোষান্তর জার্ম লেয়ার থাকে তাদের ডিপ্লোব্লাস্টিক বলে। এই দুটি স্তর হলো বহিঃস্তর ও অন্তঃস্তর। উদাহরণ: হাইড্রা, জেলিফিশ। মনে রাখার জন্য ডিআই ডিপ্লোব্লাস্টিকার দুটি স্তর। ডিপ্লোব্লাস্টিকার দুটি স্তর। নিডারিয়া মানে বহিঃস্তর ও অন্তঃস্তর। ডিপ্লোব্লাস্টিকা কাকে বলে? সহজ ভাষায় যে সকল প্রাণীর ভ্রূণে তিনটি কোষান্তর থাকে তাদের ট্রিপ্লোব্লাস্টিকা বলে। তিনটি কোষান্তর থাকে: বহিঃস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর। ওটা হচ্ছে বহিঃস্তর ও অন্তঃস্তর। আর ট্রিপ্লোব্লাস্টিকায় বহিঃস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর। উদাহরণ: কেঁচো, মাছ, ব্যাঙ, পাখি, মানুষ। মনে রাখার জন্য ট্রিপ্লোব্লাস্টিকার তিনটি স্তর থাকে। কোষান্তর: বহিঃস্তর মানে বাইরে, অর্থাৎ শরীরের বাইরের স্তর। এই থেকেই ত্বক, চুল, স্নায়ুতন্ত্র ইত্যাদি তৈরি হয়। মনে রাখো, বহিঃস্তর বাইরে। অন্তঃস্তর মানে অন্তরে, অর্থাৎ ভিতরে, অর্থাৎ শরীরের ভিতরের স্তর। এই থেকে অন্ত্র, পাকস্থলী, যকৃৎ ইত্যাদি তৈরি হয়। মনে রাখো, অন্ত মানে ভেতরে। মধ্যস্তর: মনে রাখো, মধ্য মাঝখানে, অর্থাৎ বাইরে ও ভেতরের স্তরের মাঝখানে। বাইরে ও ভিতরের স্তরের মাঝখানে থেকেই পেশি, হাড়, রক্ত, কিডনি ইত্যাদি তৈরি হয়। মনে রাখো, মধ্য অর্থাৎ মাঝখানে। খুব সহজ ছবি কল্পনা করো যে একটি স্যান্ডউইচ ভাবো। ওপরের পাউরুটি বহিঃস্তর, মাঝের সবজি মধ্যস্তর আর নিচের পাউরুটি অন্তঃস্তর। এভাবে তিনটি স্তর থাকে। মনে রাখার ট্রিক: বহির মানে বাইরে, মধ্য মানে মাঝখানে আর অন্ত মানে ভেতরে। অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক শুধু বাইরে ও ভেতরে দুটি স্তর, আর ট্রিপ্লোব্লাস্টিকা বাইরে, মাঝে, ভেতরে তিনটি স্তর। আর কোষান্তর, তুমি সম্ভবত কোষান্তর বলতে চাইছো। তাহলে কোষান্তর মানে কি? কোষ জীবদেহের সবচেয়ে ছোট একক। যেমন একটি ইট দিয়ে বাড়ি তৈরি হয়, তেমনি কোষ দিয়ে শরীর তৈরি হয়। স্তর, পরত বা লেয়ার। তাই কোষান্তর অনেক কোষ মিলে তৈরি হওয়া একটি পরত বা স্তর। সহজ উদাহরণ ধরো, অনেক ইট দিয়ে একটি দেওয়াল তৈরি করা হয়। একটি ইট, একটি কোষ। ইটের একটি সারি, একটি স্তর। কোষান্তর। ঠিক তেমনি অনেক কোষ মিলে শরীরের কোষগুলি তৈরি করে। ভ্রূণে কোষস্তর: ভ্রূণে 2 বা 3টি কোষান্তর থাকে। বহিঃস্তর বাইরের কোষান্তর, মধ্যস্তর মাঝের কোষান্তর, আর অন্তঃস্তর ভিতরের কোষান্তর। এক লাইনে মনে রাখো যে কোষান্তর অনেক কোষ মিলে তৈরি হওয়া একটি স্তর বা পরত। ডিপ্লোব্লাস্টিকা যাদের ভ্রূণে দুটো কোষান্তর থাকে, বহিঃস্তর ও অন্তঃস্তর। আর হাইড্রা, জেলিফিশ উদাহরণ। আর নিডারিয়া যাদের দেহে হুল ফোটানো, হাইড্রা, জেলিফিশ বা অ্যানিমন উদাহরণ। হুল ফোটানো মতো থাকে, তাদেরকে বলা হয় নিডারিয়া। আর টিনোফোরা সমুদ্রে থাকা স্বচ্ছ প্রাণী যাদের দেহে চিরুনির মতো 8 সারি সিলিয়া থাকে। সি ওয়ালনাট, কম্বো জেলি।
সহজে মনে রাখো, ডিপ্লোব্লাস্টিকার দুটি কোষান্তর, নিডারিয়া হুলাওলা প্রাণী, টিনোফোরা চিরুনির মতো বা সিলিয়ামরা সামুদ্রিক প্রাণী। মনে রাখার ট্রিক, ডি অর্থাৎ ডিপ্লোব্লাস্টিকের দুটি স্তর, নিডারিয়া ও নিডোসাইট আছে, আর টিনোফোরা মানে চিরুনি কম্বো এর মতো সিলিয়া আছে। এগুলি তিনটি এক জিনিস নয়। ডিপ্লোব্লাস্টিকা হলো দেহের গঠন, কতকগুলি কোষান্তর আছে, আর নিডারিয়া ও টিনোফোরা প্রাণীদের দুটি আলাদা পর্ব। যেমন এই যে জেলিফিশ, এই জেলিফিশ হচ্ছে নিডারিয়া, এই জেলিফিশগুলোকে বলা হয় নিডারিয়া, আর এইগুলোকে বলা হয় হাইড্রা। অর্থাৎ এই যে কোষগুলো আছে এগুলো হচ্ছে হাইড্রা বলা হয়, আর এগুলো হচ্ছে হাইড্রার বিভিন্ন পর্ব বা ভাগ। এগুলো আসলে এরকম দেখতে। আর এটা হচ্ছে জেলিফিশ বা ক্যানাডেরিয়া, এটা হচ্ছে জেলিফিশের মধ্যেই পড়ে, কিন্তু একটু আলাদা মতো। এবার ডিপ্লোব্লাস্টিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসিলোমেটা, আরেকটা হচ্ছে সিউডোসিলোমেটা, আর একটা হচ্ছে সিলোমেটা। এখানে মনে রাখতে হবে যে লাস্টে লোমেটা আছে, আর এগুলো শুধু এরকমভাবে হবে অ্যাসিলোমেটা, সিওডোসি লোমেটা, আর এটা হচ্ছে সিলোমেটা। সিওডোসি আর অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা আর সিলোমেটা। আগে সিলাম মানে কি? সিলম শরীরের ভিতরের অঙ্গ প্রত্যক্ষ রাখার জন্য থাকা ফাঁকা জায়গা, বডি ক্যাভিটি। ধরো একটি স্কুল ব্যাগের ভিতরে যদি বই খাতার জন্য ফাঁকা জায়গা থাকে তাহলে এই সহজে রাখা যায়। প্রাণীদের শরীরে তেমনই একটি ফাঁকা জায়গা থাকতে পারে, সেটাই সিলোম কথার অর্থ হচ্ছে প্রাণীদের শরীরে থাকা ফাঁকা জায়গা। আর অ্যাসিলোমেটা নেই, অর্থাৎ সিলম ফাঁকা জায়গা নেই, শরীরের ভেতর পুরোটা টিস্যু দিয়ে ভরা, অর্থাৎ চ্যাপ্টা কৃমি। মনে রাখো নেই অ্যাকোলোমেটা, সিলম নেই। আর সিউডোসিলোমেটা মিথ্যা কৃমি, অর্থাৎ আসল সিলম নয়, মিথ্যা সিলম আছে। উদাহরণ গোলকৃমি। মানে মনে রাখো মিথ্যা বা মিথ্যা সিলম। সিলোমেটা অর্থাৎ প্রকৃত বা আসল সিলম আছে। উদাহরণ কেঁচো, শামুক, পোকামাকড়, মাছ, ব্যাঙ, মানুষ। মনে রাখো আসল সিলম আছে। তাহলে অ্যাসিলোমেটা সিলম নেই, চ্যাপ্টা কৃমি। আর সিওডোসিলোমেটা মিথ্যা সিলেম, মিথ্যা অর্থাৎ গোলকৃমি। আর সিলোমেটা প্রকৃত সিলম আছে, অর্থাৎ কেঁচো। মনে রাখার ট্রিক, অ্যাবসেন্ট নেই, অ্যাসিলোমেটা সিলাম নেই, আর মিথ্যা কথা, সিউডোসিলোমেটা মিথ্যা, তারপর হচ্ছে ক্যালিডোমেটা আসল সিলাম। তোমার এই বইয়ের অধ্যায়ে ডিউটোস্টোমিটা বা প্রোটোস্টোমিয়া আছে, চাইলে সেগুলোও আমি এইভাবেই ছবি এঁকে বা গল্প দিয়ে বুঝিয়ে দিতে পারি। তাহলে এই বলে আজকের পার্টটা শেষ করেছি, পর্ব 1 তাহলে আজকে শেষ হলো। এবারে পরের পর্বে হবে।